সাদ্দাম হোসেন, যার এক কথায় কেঁপে উঠত পুরো মধ্যপ্রাচ্য, যার সেনাবাহিনী ছিল এই অঞ্চলের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী, যার সিদ্ধান্তে শুরু হয়ে যেত যুদ্ধ, থেমে যেত হাজার মানুষের নিঃশ্বাস। কিন্তু 2003 সালের ডিসেম্বরে সেই মানুষটাকে পাওয়া যায় মাটির নিচে একটি ছোট্ট অন্ধকার ঘর, যেখানে শুয়ে থাকার মতো জায়গাও ছিল না। প্রশ্ন একটাই, একজন প্রেসিডেন্ট যার কথায় পুরো মধ্যপ্রাচ্য কেঁপে উঠত, তিনি কিভাবে একটি ছোট্ট গর্তে লুকিয়ে থাকতে বাধ্য হলেন? আজকের ভিডিওতে আমরা ফিরে যাব সাদ্দাম হোসেনের জীবনের শেষ অধ্যায়ে, তার পতন, তার ধরা পড়া, তার বিচার আর তার জীবনের শেষ 24 ঘন্টায়। 1937 সালে 28 এপ্রিল ইরাকের তিকরিতের কাছে আল আউজা নামে একটি ছোট্ট গ্রামে সাদ্দাম হোসেন জন্মগ্রহণ করেন। তার শৈশব ছিল অত্যন্ত কঠিন। বাবার মৃত্যু হয় জন্মের আগে এবং সৎ বাবার কাছে থেকে তিনি পান কঠোর আচরণ। মাত্র 10 বছর বয়সে বাগদাদে পালিয়ে যান চাচা খায়রুল্লাহ তালফাহার কাছে, যিনি তার রাজনৈতিক চিন্তাধারার ভিত্তি গড়লেন। 1957 সালে কিশোর বয়সে যোগ দেন বাথ পার্টিতে। এরপরে 2 দশক ষড়যন্ত্র, ক্ষমতার লড়াই আর কৌশলী রাজনীতির মধ্যে দিয়ে এগিয়ে যান। 1968 সালের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আর হয়ে ওঠেন ভাইস প্রেসিডেন্ট আহমেদ হাসান আল বকরের অধীনে দেশের প্রকৃত নিয়ন্ত্রক শক্তি। 1979 সালের 16 জুলাই আল বকরকে পদত্যাগে বাধ্য করে নিজে বনে যান প্রেসিডেন্ট, আর প্রথম সপ্তাহে দেখান ক্ষমতা কিভাবে ধরে রাখতে হয়। এক টেলিভিশনে সম্প্রচারিত বৈঠকে নাম ধরে ধরে বিশ্বাসঘাতক বলে চিহ্নিত করেন দলের ভিতরের প্রতিদ্বন্দ্বীদের। বার্তাটি ছিল স্পষ্ট, কোনো প্রশ্ন নয়, শুধু আনুগত্য। এরপরের 1 দশক ছিল ক্ষমতার শিখরে ওঠার সময়। 1980 সালে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন, যা চলে 8 বছর ধরে। 1988 সালে হালাবজায় কুর্দি জনগোষ্ঠীর উপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঘটনা আজও ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যা হিসেবে চিহ্নিত। 1990 সালে কুয়েত আক্রমণ করেন, যার জবাবে 1991 সালে আমেরিকার নেতৃত্বে যুক্ত হয় উপসাগরীয় যুদ্ধ। ইরাকের সেনাবাহিনী পিছু হটে, কিন্তু সাদ্দাম হোসেন থেকে যান ক্ষমতায়। 2001 সালের 9/11-এর পর পুরো বিশ্ব রাজনীতির হিসাব বদলে যায়। আমেরিকা শুরু করে তাদের সন্ত্রাসদের বিরুদ্ধে যুদ্ধ। এই প্রেক্ষাপটেই বুশ প্রশাসন দাবি করে ইরাকের কাছে রয়েছে গণবিধ্বংসী অস্ত্র, যা জাতিসংঘের নিয়ম লঙ্ঘন করে তৈরি করা হচ্ছে। 2003 সালের ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রী কনেল পাওয়েল জাতিসংঘে দাঁড়িয়ে এই দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন। জাতিসংঘের অস্ত্র পরিদর্শকরা তখনও ইরাকে কাজ করছিলেন। তাদের প্রতিবেদন শেষ হওয়ার আগেই 2003 সালের 20 মার্চ আমেরিকা ও ব্রিটেনের নেতৃত্বে একটি জোট বাহিনী ইরাক আক্রমণ শুরু করে। আর এখানে আসে ইতিহাসের সবচেয়ে বড় বিতর্ক। আক্রমণের পর ইরাকে কোনো গণবিধ্বংসী অস্ত্রের মজুদ খুঁজে পাওয়া যায়নি। যে কারণ দেখিয়ে যুদ্ধ শুরু হয়েছিল তার ভিত্তি পরে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। 2003 সালের 9 এপ্রিল বাগদাদের পতন ঘটে। ফেরদৌসি স্কোয়ারে সাদ্দামের বিশাল মূর্তি ভেঙে পড়ার দৃশ্য সারা বিশ্ব দেখে টেলিভিশনে। কিন্তু সাদ্দাম তখন নিজে কোথায়? রাজধানীর পতনের সাথে সাথেই তিনি উধাও হয়ে যান জনসমক্ষ থেকে। তার সরকারের ভেঙে পড়েছে, সেনাবাহিনী ছত্রভঙ্গ। এখন তার ভরসা শুধু কয়েকজন বিশ্বস্ত মানুষ, পারিবারিক ও গোত্রীয় সম্পর্ক। আমেরিকান বাহিনী তাকে চিহ্নিত করে হাই ভ্যালু টার্গেট নাম্বার 1 হিসেবে। শুরু হয় ইতিহাসের অন্যতম বড় মানব শিকার। জুলাই থেকে ডিসেম্বর 6 মাস ধরে টাস্ক ফোর্স চালায় 121-12টিরও বেশি ব্যর্থ অভিযান। 300-রও বেশি জিজ্ঞাসাবাদ, তবুও কোনো হদিশ নেই। সাদ্দামের এক বিশ্বস্ত দেহরক্ষী মোহাম্মদ ইব্রাহিম ওমর আল মুশলিককে গ্রেপ্তার করা হয় বাগদাদে। জিজ্ঞাসাবাদের মুখে পরের দিন সকালে তিনি প্রকাশ করেন সাদ্দামের লুকানোর জায়গা তিরকিতের কাছে আদ-দাওর নামক এলাকার একটি কৃষি খামার। 13 ডিসেম্বর 2003 শুরু হয় অপারেশন রেড ডন। নামকরণ করা হয় 1984 সালের একটি হলিউড সিনেমার নামে। প্রায় 600 সেনা অংশ নেয় এই অভিযানে। 2টি লক্ষ্যস্থল চিহ্নিত করা হয়, উলভারিন 1 আর উলভারিন 2। 2 জায়গাতে তল্লাশি চালানো হয়, কিন্তু কিছুই পাওয়া যায় না। এরপরে যখন সৈন্যরা প্রায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই একজন সেনা মাটিতে পড়ে থাকা একটা স্টাইরোফোমের আবরণ সরিয়ে ফেলে। নিচে দেখা যায় একটা সরু অন্ধকার গর্ত, মাত্র 6 থেকে 8 ফুট গভীর, কোনো মতে একজন মানুষ শুয়ে থাকার মতো জায়গা। আর সেই গর্তের ভিতর থেকে উঠে আসেন এক উস্কো শুষ্ক চুলওয়ালা দাড়িওয়ালা মানুষ। হাত তুলে বলেন, আমি সাদ্দাম হোসেন, আমি ইরাকের প্রেসিডেন্ট এবং আমি আলোচনায় বসতে রাজি আছি। একজন মার্কিন সেনা উত্তর দেন, প্রেসিডেন্ট বুশ আপনাকে শুভেচ্ছা পাঠিয়েছেন। তিনি কোনো প্রতিরোধই করেননি। তার কাছে ছিল একটা পিস্তল, যেটা তিনি একবারও ব্যবহার করেননি। গর্ত থেকে পাওয়া যায় একটা AK-47 আর
$75,000 মার্কিন নগদ অর্থ। যে মানুষটা একসময় পুরো ইরাকের শাসনকর্তা ছিল তাকে শেষমেশ পাওয়া যায় মাটির নিচে, একা, ভয়ার্থ এবং প্রায় নিঃস্ব অবস্থায়। গ্রেপ্তারের পর সাদ্দামকে রাখা হয় বাগদাদের ক্যাম্প কুপারে মার্কিন হেফাজতে। 2004 সালের জুনে তাকে হস্তান্তর করা হয় ইরাকি বিচার ব্যবস্থার কাছে। 2005 সালের 19 অক্টোবর শুরু হয় প্রথম বিচার দুজাইল মামলা। 1982 সালে তিনি তার গাড়িবহরে হত্যা চেষ্টার প্রতিশোধ হিসেবে দুজাইল গ্রামের প্রায় 148 জন শিয়া বাসিন্দাকে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিচারের সময় সাদ্দাম বারবার আদালতের বৈধতা চ্যালেঞ্জ করে নিজেকে তখনও ইরাকের বৈধ প্রেসিডেন্ট দাবি করেন। 2006 সালের 5 নভেম্বর তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। 26 ডিসেম্বর আপিল খারিজ করা হয়। ইরাকি আইন অনুযায়ী এর 30 দিনের মধ্যে কার্যকর করতে হবে তার মৃত্যুদণ্ডের রায়। এবার আমরা ফিরে যাচ্ছি সেই 24 ঘন্টায় যেখান থেকে এই গল্পের শুরু হয়েছিল, অর্থাৎ শেষ 24 ঘন্টায় সাদ্দাম হোসেনের সাথে কি কি ঘটেছিল এখন আমরা সেটাই জানি। ফাঁসির 2 দিন আগে বার্থ পার্টির ওয়েবসাইটে প্রকাশিত হয় সাদ্দাম হোসেনের লেখা একটি চিঠি। তাতে তিনি ইরাকি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন যারা ইরাক আক্রমণ করেছে তাদের সাধারণ মানুষকে ঘৃণা না করতে এবং দায়ী করতে শুধু সিদ্ধান্ত গ্রহণকারীদের, অর্থাৎ আমেরিকার সরকারকে। তিনি লেখেন তিনি শহীদ হিসেবে মরতে প্রস্তুত আর এই রায়ের সাথে শান্তিতে আছেন। তিনি অনুরোধ করেছিলেন তার ফাঁসি নয়, গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হোক, কারণ তিনি ছিলেন সেনাবাহিনীর সাবেক সর্বাধিনায়ক। কিন্তু আদালত সে অনুরোধকে প্রত্যাখ্যান করে। মৃত্যুর কয়েক ঘন্টা আগে তিনি সাক্ষাৎ করেন তার 2 সৎ ভাইয়ের সাথে। তারাও তখনই বন্দি শিবিরে ছিলেন। তার এক আইনজীবী পরে বলেছিলেন সেই সময় সাদ্দাম হোসেন ছিলেন উদ্দীপ্ত মেজাজে, যেন তিনি সবকিছুর প্রস্তুতি সেরে নিচ্ছেন। আর তার শেষ খাবার ছিল মুরগি, ভাত এবং 1 কাপ গরম পানিতে মধু মেশানো পানি। 2006 সালের 30 ডিসেম্বর ঈদুল আজহার প্রথম সকাল। স্থানীয় সময় সকাল আনুমানিক 5:50 থেকে 6:50 মধ্যে বাগদাদের উত্তর পূর্ব উপকণ্ঠে কাজিমাইনে অবস্থিত ক্যাম্প জাস্টিক নামক একটি যৌথ ইরাকি মার্কিন সামরিক ঘাঁটিতে সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একটা নির্মম সত্য, এই জায়গাটি একসময় ছিল তারই গোয়েন্দা সংস্থার সদর দপ্তরের অংশ। তাকে ফাঁসি দেওয়া হয় একা, তার সহ আসামি 12 জন, ইব্রাহিম আল তিকরিতি আর আওয়াদ হামেদ আল বারান্দোকে নয়। তাদের ফাঁসি কার্যকর হয় পরে 2007 সালের জানুয়ারিতে। ইরাক সরকার একটি ভিডিও প্রকাশ করে যা শেষ হয় ঠিক তার গলার ফাঁসি পড়ানোর মুহূর্তে। কিন্তু এরপর ফাঁস হয় আরো একটি ভিডিও, একটি মোবাইল ফোনে গুগল ধারণ করা ফুটেজে, যেখানে দেখা যায় পুরো ঘটনা। সেই ফুটেজে শোনা যায় ফাঁসির ঘরে উপস্থিত কিছু মানুষের তাকে উপহাস করছে, স্লোগান দিচ্ছে এক প্রতিদ্বন্দ্বী শিয়া রাজনৈতিক নেতার নামে। এই ফাঁস হওয়া ভিডিও নিয়ে তৈরি হয় আন্তর্জাতিক বিতর্কের ঝড়। জানা যায় সেই মুহূর্তে সাদ্দাম ছিলেন স্থবির এবং প্রতিরোধহীন। পরদিন 31 ডিসেম্বর তার মরদেহ মার্কিন সামরিক হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় তিকরিতের কাছে তার জন্মস্থান আল আওয়াজ, যেখানে তাকে দাফন করা হয় তার 2 ছেলে উদয় ও কুশায়ের কবরের পাশে, যাদের 2003 সালে হত্যা করেছিল মার্কিন বাহিনী। ইরাকের কুর্দি অঞ্চলে এই সময় পালিত হয় এক প্রকার উৎসব। সাদ্দামের মৃত্যু, ঈদ আর নতুন বছর সবকিছু একসাথে মিলিয়ে। খোদ মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পরবর্তীতে বলেন তিনি চেয়েছিলেন ফাঁসিটা আরো মর্যাদার সাথে হোক। আরেক সাক্ষাৎকারে তিনি বলেন ঘটনাটা অনেকটা প্রতিশোধমূলক হত্যার মতো মনে হয়েছে। আজও সাদ্দাম হোসেনকে নিয়ে ইরাক আর বিশ্বজুড়ে মতভেদ স্পষ্ট। একদল বলেন তিনি নিষ্ঠুর স্বৈরশাসক, আরেক দল বলেন তার ক্ষমতায় ইরাকে ছিল এক ধরনের স্থিতিশীলতা যা 2003 সালের আক্রমণের পর হারিয়ে যায় বহু বছরের অস্থিরতা এবং গৃহযুদ্ধের মধ্যে। আমরা এখানে কারো পক্ষ নিচ্ছি না, শুধু তুলে ধরছি ইতিহাসে একই মানুষকে কিভাবে 2 রকম ভাবে দেখি। ক্ষমতা কত দ্রুত বদলে যেতে পারে এই গল্প তারই এক নির্মম সাক্ষ্য। আজকের এই ভিডিওটি আপনি কতটুকু বুঝতে পেরেছেন সেটা আমি বলতে পারছি না, তবে এই গল্পটির একটি সারাংশ আমি আপনাকে বলতে পারি। প্রথমত, সাদ্দাম হোসেন ক্ষমতা দখল করে এবং তিনি যেভাবে তার দেশকে শাসন করেছেন সেটা স্বৈরাচার বলতে পারেন বা একজন নায়ক বলতে পারেন, কারণ 2টি মত রয়েছে। 2টি মতের মধ্যে একটি মত আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু যখন আমেরিকা এবং ব্রিটেন ইরাকে আক্রমণ করে, তাদের অভিযোগ ছিল ইরাকে রয়েছে গণবিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা গণবিধ্বংসী অস্ত্র, যেটা কিন্তু প্রমাণ তারা দিতে পারেননি কখনো। তাহলে আমরা এখানে দেখতে পারলাম যে সাদ্দাম হোসেনকে নিশ্চিহ্ন করার জন্য আমেরিকা এবং ব্রিটেন শুধু একটি অভিযোগ খুঁজেছিল,
যার প্রমাণ তারা কখনো দিতে পারেনি। এবং এরপরে যখন তাকে ফাঁসি দেওয়া হয়, তখন তার যে সঙ্গীরা ছিল অর্থাৎ ফাঁসির মঞ্চে যারা উপস্থিত ছিল, তাদের মধ্যে কয়েকজন খুব উল্লাসিত ছিল এবং তার একজন শিয়া নেতার নাম ছিল এবং তার ফাঁসির সময় সেই শিয়া নেতার নাম উচ্চারণ করে উল্লাস করছিল। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারলাম যে তাকে মেরে ফেলেছে ষড়যন্ত্রের মাধ্যমে। অর্থাৎ আমেরিকা এবং ব্রিটেন তো যে অজুহাত দিয়েছিল তা তারা কখনো পূরণ করতে পারেনি এবং তার যখন ফাঁসি কার্যকর হয়, তখন ফাঁসির কাস্টে যারা ছিল, যে উপস্থিত ব্যক্তিরা ছিল, তার একজন শিয়া নেতার নাম উচ্চারণ করে উল্লাস করছিল। অর্থাৎ স্পষ্টভাবে বোঝা যায় সাদ্দাম হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তার শাসন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। প্রথমত আমেরিকা এবং ব্রিটেন, তারপরে ইরান অর্থাৎ শিয়ার সেই শক্তিশালী নেতা। সেই শক্তিশালী নেতা তো এত বড় শাসককে একা একাই শেষ করতে পারে না, তার জন্য তার পাশে সম্ভবত ইরান ছিল। যাই হোক, সাদ্দাম হোসেনকে আপনি কিভাবে দেখেন? একজন স্বৈরশাসক হিসেবে, নাকি একজন হিরো হিসেবে, একজন নায়ক হিসেবে? যাই হোক, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আজকে থেকে আমরা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেকদিন আমাদের গ্যাপ হয়ে গেছে। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।